তাহলে আমাদের গত ক্লাসে দেখানো ছিল ডিজাইন পার্ট, এই ডিজাইন পার্ট আমাদের পুরোপুরি শেষ হয়েছে। আজকে দেখাবো হচ্ছে লেআউট। লেআউটের প্রথমত এখানে আছে ডিলিট। যদি আমাদের ঘর কখনো বেশি হয়ে যায় তখন আমরা ঘর ডিলিট করে দিব। ডিলিট করার নিয়ম হচ্ছে প্রথমত আমরা সিলেক্ট করব রো অথবা কলাম, আমরা যেটা ডিলিট করব সেই ঘরগুলো সিলেক্ট করব, তারপরে এখান থেকে ডিলিট আসবো, তারপরে দিব ডিলিট কলাম। আবার যখন রো সিলেক্ট করব তখন এখান থেকে দেব ডিলিট রো। আর যখন পুরো টেবিলটা ডিলিট করব তখন পুরো টেবিলটা সিলেক্ট করব, এরপর এখানে দিব ডিলিট টেবিল। আচ্ছা, এই ডিলিটের কাজটা কিন্তু কিবোর্ড থেকেও করা যায়। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ব্যাকস্পেস দিয়ে ওকে, কলাম ডিলিট করে কিবোর্ড থেকে ব্যাকস্পেস, পুরো টেবিলটাই সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ব্যাকস্পেস। হয় আমরা এখান থেকে লেআউট থেকে ডিলিট করব অথবা কিবোর্ড থেকে ব্যাকস্পেস। এই হচ্ছে ডিলিটের বিষয়। তারপর হচ্ছে ঘর বাড়ানো। যদি আমাদের ঘর প্রয়োজনের অনুসারে যদি কম ড্রয়িং করা হয় তখন এই ঘর আমাদের বাড়ানো লাগবে। একটু পরে তাহলে এই চারটার মধ্যে আমরা ঘর বাড়াতে পারবো। এখন আমাদের এখানে ঘর আছে 1 2 3 4 5 6। এখন আমাদের আরো 2টা বা 3টা ঘর বাড়ানো লাগবে। তাহলে আমরা এই 4টা টুলের মাধ্যমে আমরা ঘর বাড়াতে পারবো। এই প্রথম দুটো দিয়ে হচ্ছে ইনসার্ট অ্যাবভ আর ইনসার্ট বিলো, এই দুটো দিয়ে আমরা ঘর উপরে এবং নিচে বাড়াইতে পারবো। তাহলে যেখানে আমাদের ঘর লাগবে আমরা সেখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখন আমাদের 6 এর পরে 7 লাগবে, তখন আমরা দিব এই যে ইনসার্ট বিলো। যতবার ক্লিক দিব একটা করে ঘর বাড়বে। যদি আমাদের এই 1 এর উপরে একটা ঘর লাগে তখন আমরা 1 নম্বরে ক্লিক দিয়ে দিব ইনসার্ট অ্যাবভ, তখন আমাদের উপরে ঘর বাড়বে। তাহলে আমরা উপরে নিচে ঘর বাড়ানোর, যখন আমরা উপরে অথবা নিচে ঘর বাড়াবো তখন আমাদের রো বাড়বে। আর যখন ডানে অথবা বামে বাড়াবো, যেমন আমাদের এই কলামের বাম পাশে একটা ঘর বাড়বে, তখন আমরা এই কলামে ক্লিক দিব এবং ইনসার্ট লেফট, তখন বাম পাশে একটা ঘর বাড়বে। আবার যখন এই শীর্ষের ঘরের পরে ডান দিকে একটা ঘর লাগবে তখন শীর্ষের ঘরে ক্লিক দিব এবং দেব ইনসার্ট রাইট, তখন আমাদের ডান দিকে একটা ঘর বাড়বে। তাহলে এইভাবে আমরা ডানে বামে উপর নিচে ঘর প্রয়োজন অনুসারে বাড়াইতে পারবো। তারপর হচ্ছে মার্কস। এই মার্কস দেখো এখন কিন্তু হাইড হয়ে আছে, এটা কিন্তু শো করে নাই। যখন আমরা ঘর সিলেক্ট করব তখনই এই টুলটা শো করবে। যখন আমরা সিঙ্গেল ঘরে থাকবো তখন এই টুলটা কিন্তু শো করবে না, এখন কিন্তু হাইড করা আছে। যখনই আমরা ঘর সিলেক্ট করব তখন এই যে এখন পুরোটা শো হয়েছে। তো এটার কাজ হচ্ছে আমরা পুরো ঘরকে একটা ঘর বানাবো, মাঝখানের বর্ডারগুলো থাকবে না। যতগুলো ঘর আমরা সিলেক্ট করব এই সিলেক্টের মধ্যে যতগুলো এই যে মাঝখানে বর্ডার আছে বর্ডারগুলো থাকবে না। একটা ক্লিকের মাধ্যমে আমরা পুরো বর্ডারগুলো একেবারেই ডিলিট করে দিতে পারবো। এই সেম কাজটা আমরা কিন্তু ডিজাইন থেকে ইরেজারের মাধ্যমে করতে পারি। এভাবে প্রতিটা বর্ডার সিঙ্গেল ডিলিট করার মাধ্যমে আমরা ঘরের মধ্যে বর্ডারগুলো, এখন পুরো একটা ঘর ফাঁকা করে দিলাম। তাহলে সেম কাজটা আমরা ইরেজারতেও করতে পারি এবং কি এই যে মার্কস সেল, দুইটার মধ্যে সহজে কোনটা করা যায় এবং কম সময়ে, সেটা হচ্ছে মার্কস। এই মার্কস টুলের মাধ্যমে করলে আমরা একটা ক্লিকের মাধ্যমে কি ফাঁকা করে ফেলতে পারবো। আর যদি আমরা ইরেজার ব্যবহার করি তাহলে অনেক সময় লাগবে। যতগুলা বর্ডার ততগুলা ক্লিক করে ডিলিট করতে হবে। এরপর হচ্ছে আমাদের স্প্লিট সেল। স্প্লিট সেল হচ্ছে একটা ঘরের মধ্যে আমরা একাধিক যখন ঘর তৈরি করব তখন আমাদের স্প্লিট সেল লাগবে। এই যে এখানে আইকন দেওয়া আছে যে একটা ঘরের মধ্যে একাধিক বর্ডার বা একাধিক ঘর তৈরি করা যায়। তাহলে আমরা যে কোনো একটা, যেই ঘরের মধ্যে আমাদের একাধিক ঘর লাগবে সেই ঘরে ক্লিক দিয়ে তারপরে দিব স্প্লিট সেল। এখন আমাদের সংখ্যা বসাতে হবে যে আমাদের এই ঘরের মধ্যে রো এবং কলাম সংখ্যা কয়টা করে লাগবে। তাহলে আমরা এখানে 2টা কলাম 2টা রো ওকে দিব। তাহলে এই ঘরের মধ্যে এখন 2টা কলাম এবং 2টা রো হয়ে গেল। এই কাজটা আমরা এই ডিজাইন থেকে ড্র টেবিলের মাধ্যমে করতে পারি। আমরা যে ঘরের মধ্যে আমরা এভাবে বর্ডার দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের সহজে হয়ে যাবে।
তাহলে এই কাজটাও ড্র টেবিল এবং স্প্লিট সেল দুটো সেম কাজ এবং আলাদা আলাদা সিস্টেম, তখন আমরা এভাবে করতে পারবো। এরপর আছে স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল, এই একটা টেবিলকে আমাদের একাধিক ভাগে ভাগ করা যাবে। এখন পুরো একটা টেবিল আমরা মাঝখান থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা আলাদা সেপারেট করতে পারবো। তো যেখান থেকে আমরা সেপারেট করবো তখন সেখানে ক্লিক দিব, এখানে তারপরে দিব স্প্লিট টেবিল। এখন দুইটা ভাগে ভাগ হয়ে গেল। যেখান থেকে আমরা টেবিলটাকে আলাদা করব সেখানে ক্লিক দিব, এরপরে দিব স্প্লিট টেবিল। তাহলে ওইখান থেকেই টেবিলগুলো আলাদা আলাদা সেপারেট হবে। অনেক সময় দেখা গেলো আমরা 100 জনের তালিকা হয়েছে, এখন 50 জন করে দুইটা আলাদা করতে হবে তালিকা। তাহলে 50 নাম্বার সিরিয়াল থেকে আমরা ক্লিক দিয়ে দেবো স্প্লিট টেবিল, তখন ওইখান থেকে টেবিল দুটো আলাদা হবে। এভাবে একাধিক একটা বড় টেবিল থেকে একাধিক ভাগে ভাগ করা যাবে। তারপরে হচ্ছে আমাদের এই দুটো বিষয় আমাদের প্রয়োজন নাই, আমাদের চলে আসতে হবে ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম। এটা হচ্ছে আমাদের ঘর যখন আমরা ঘর তৈরি করি টেবিলের, তখন সবগুলো ঘর সমান থাকে একেবারেই, জায়গাগুলো রো অ্যান্ড কলামের জায়গাগুলো সমান থাকে। কিন্তু কাজ করার সময় আমরা কিন্তু এই ঘরগুলোকে ছোট বড় করে দিই। আমাদের যার যতটুকু জায়গা প্রয়োজন সেই অনুযায়ী আমরা জায়গা কম বেশি করে দিই। অনেক সময় দেখা যায় এই কম বেশি করার পরে আমাদের ঘরগুলো সমান করতে হয়। যেমন এই তিনটা ঘর, এই তিনটা ঘরের মধ্যে কিন্তু যেমন এ বি সি, এই তিনটা ঘর আমাদের কিন্তু সবার জায়গা সমান নাই। তিনটা ঘরের মধ্যে এই এর ঘর হচ্ছে সবচেয়ে বেশি জায়গা আছে, বি ছোট, তারপরে একবারে ছোট হচ্ছে সি। এখন আমরা যদি তিনটা ঘরকে একেবারে সমান করতে চাই, একেবারেই 100% সমান থাকবে, তখন তিনটা ঘর সিলেক্ট করব, তখন দেব ডিস্ট্রিবিউট কলাম। এখন এই তিনটা ঘরের জায়গায় কিন্তু 100% সমান আছে, একেবারেই কম বেশি নাই কোনো। এবং এই দুইটা ঘরকে যদি আমরা সমান করতে চাই, তখন সিলেক্ট করে দেব ডিস্ট্রিবিউট কলাম। এখন এই দুটো ঘর সমান জায়গা আছে। এভাবে যখন রো অসমান থাকবে, তখন আমরা রো যদি সমান করতে চাই, তখন সিলেক্ট করে দিব ডিস্ট্রিবিউট রো। এখন এই তিনটা রো সমপরিমাণ জায়গা আছে, এটা কি বোঝা গেল জায়গার বিষয়টা? এরপরে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট কিন্তু আমরা হোম ট্যাবের মধ্যে শিখছিলাম। এখানে শুধুমাত্র বামে, মাঝখানে, ডানে, আরেকটা ছিল জাস্টিফাই। আর এই টেবিলের মধ্যে কিন্তু একটা ঘরের মধ্যে লেখাকে কয়েকটা অ্যালাইনে নিতে পারবো। যেমন এই সি, এখন এই একবারে উপরের কর্নারে আছে অ্যালাইন, আমরা এটাকে মাঝখানে নিয়ে আসতে পারবো, উপরের, আবার উপরে ডান পাশে। তিনটা ক্যাটাগরিতে ভাগ করা, উপরে, মাঝখানে, নিচে। এবার মাঝখানের বাম পাশে ক্লিক দিলে আমরা মাঝখানের বাম পাশে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে সবার সেন্টার, একটা ঘরের মধ্যে সবার মাঝখানের সেন্টার। যখন আমরা টেবিলে কাজ করব, তখন আমাদের যে কোনো লেখা আমরা কি করব, এই মাঝখানেটা রাখবো। তার মানে একটা ঘরের সবার মাঝখানে লেখাটা থাকবে, স্বাভাবিক লেখাগুলো। এবার যদি সেটা নাম হয়, তাহলে সেটা মাঝখানের বাম পাশে, আর যদি টাকার অঙ্ক হয় তাহলে ডান পাশে। তাহলে সবসময় আমরা মাঝখানে লাইনটা ব্যবহার করব। এই যে হোম ট্যাবের যে অ্যালাইনগুলো ছিল এই সিস্টেমে, এই মাঝখানেটা রাখবো। যদি কখন আমাদের উপরে নিতে হয়, তখন আমরা উপরেও রাখতে পারবো এগুলোর মাধ্যমে। এরপরে টেক্সট ডিরেকশন। এই টেক্সট ডিরেকশন হলো, অনেক সময় দেখা যায় আমাদের লেখা স্বাভাবিক যখন আমরা টাইপিং করি, তখন কিন্তু লেখা আমাদের এরকম থাকে। এই লেখাটাকে আমরা বিভিন্ন টেক্সট ডিরেকশনের মাধ্যমে এভাবে নিতে পারি। তাহলে এভাবে কখন নেওয়া যাবে? অনেক সময় দেখা যায় আমাদের ডানে বামে জায়গা কম থাকে। টেবিলে কাজ করার সময় ডানে এবং বামে জায়গা খুব কম থাকে। এখন এই বাংলাদেশ লেখাটা আমরা কি এই ভার্টিক্যাল সিস্টেমে দিছি, এই জন্য আমাদের জায়গা অল্প জায়গার মধ্যে কিন্তু আমরা রাখতে পারতেছি। যদি আমরা এভাবে স্বাভাবিক করে দেই, তাহলে কিন্তু আমাদের ডানে বামে জায়গা অনেক বেশি লাগবে। এই বাংলাদেশ লেখাটা যে পরিমাণ জায়গা লাগবে, এরকম বেশি জায়গা লাগবে। তো এত বেশি জায়গা যখন থাকবে না,
তখন আমরা এভাবে ঘুরে দিতে পারবো এভাবে। তখন আমরা এই ছোট জায়গার মধ্যে এটাকে রাখতে পারবো। এইসব কাজের ক্ষেত্রে আমাদের এভাবে টেক্সট ডিরেকশন ব্যবহার করে লেখার ডিরেকশনগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এরপরে আমাদের দরকার রিপিট হেডার রো। রিপিট হেডার রো হচ্ছে যখন আমরা টেবিলে কাজ করব, টেবিলের প্রথম যে লাইনটা এটার মধ্যে কিন্তু হেডলাইন লেখা থাকে যে এই ঘরের মধ্যে কি টাইপ হবে। যেমন প্রথমত সিরিয়াল থাকে, এরপরে নেম থাকে, এরপরে এনআইডি, এরপরে মোবাইল নাম্বার, এরকম কয়েকটা ক্যাটাগরিতে থাকে যে এই ঘরের মধ্যে কি টাইপ হবে। সে টাইপিংয়ের হেডলাইনটা উপরে লেখা থাকে। অ্যাড্রেস, এরপরে থাকে এরকম আরও অনেক কিছু থাকে, বাবার নাম, মায়ের নাম। আচ্ছা, এরকম অনেক কিছু থাকে। এখন এই হেডলাইনটা যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যায়, লেখার শেষ করার পরে আমাদের যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যায় তখন কিন্তু হেডলাইনটা থাকতে হবে। আচ্ছা, এখন কিন্তু এই টেবিলের ঘর বাড়ানোর পরে আমাদের কিন্তু পরবর্তী পৃষ্ঠায় চলে আসলো, কিন্তু এই হেডলাইনটা কিন্তু আমাদের এখানে আসে নাই, এখানে কিন্তু নাই। যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যায় টেবিলের কাজ, তখন কিন্তু পরবর্তী পৃষ্ঠার শুরুতে আমাদের হেডলাইন থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে যে কোন ঘরের মধ্যে কি লেখা আছে বা কোনটার মধ্যে কোন আইটেম। এই জন্য এই হেডলাইনটা আমাদের প্রত্যেকটা পৃষ্ঠার শুরুতে থাকতে হবে। এই কাজটা আমরা করতে পারবো রিপিটেড হেডার রো। যদি এই টুল ব্যবহার করি তাহলে আমরা হেডলাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা দেব রিপিটেড হেডার রো। এটা দেওয়ার পরে আমাদের প্রত্যেকটা পৃষ্ঠার শুরুতে আমাদের হেডলাইনটা চলে আসবে অটোমেটিক। যখনই আমাদের টেবিলে ঘর বাড়বে এবং পরবর্তী পৃষ্ঠা আসবে তখন এই হেডলাইনটা অটোমেটিক চলে আসবে। তাহলে এতে সুবিধা কি? এতে সুবিধা হলো আমরা কোন ঘরের মধ্যে কি লেখা লিখতেছে এটা সহজে বোঝা যাবে। আর যদি হেডলাইন না থাকে তাহলে কিন্তু আমাদের যদি অনেকগুলো পেজ হয় তখন বুঝতে অসুবিধা হয় যে কোনটার মধ্যে কি আছে। এখন কিন্তু নাই। আরেকটা সিস্টেমে করা যাবে, সেটা হচ্ছে কপি করে। এই লেখাটা আমরা কপি করলাম এবং পরবর্তী পৃষ্ঠার শুরুতে বসায় দিলাম পেস্ট করে। এখন কিন্তু থাকলো। তাহলে এটার অসুবিধা কি বা সুবিধা কি? এটার অসুবিধা হচ্ছে আমরা এই ঘর থেকে যখন আবার কখনো ঘর বাড়াবো, যদি মাঝে মধ্যে ঘর বাড়ানোর প্রয়োজন হয় তখন কি হলো, এই যে উপরে ঘর বাড়ানোর জন্য এই হেডলাইন কিন্তু জায়গা মতো নাই, এটা কিন্তু কয়েক ধাপ নিচে এসে পড়ছে। আবার যদি আমরা ঘর ডিলিট করি তাহলে আবার এই যে হেডলাইন কিন্তু এই জায়গা মতো নাই, আবার উপরে এসে পড়ছে। তো এটা হচ্ছে একটা অসুবিধা। সেক্ষেত্রে যদি আমরা রিপিট হেডারও ব্যবহার করি তখন ঘর বাড়াইলেও আমাদের প্রবলেম হবে না। এই হেডলাইন প্রথম লাইনেই থাকবে, টেবিলের পেজের প্রথম লাইনে থাকবে। যদি আমরা এখন ঘর বাড়াই তাহলে ঘর ঠিকই বাড়বে, ঘর ঠিকই বাড়তেছে, কিন্তু এই হেডলাইন এই জায়গা মতোই থাকবে। এই হেডলাইন আর উপরেও যাবে না, নিচেও আসবে না। এই হচ্ছে এই রিপিটেড হেডার রোর ব্যবহার করার সুবিধা। তারপর হচ্ছে কনভার্ট টু টেক্সট। আমাদের টেবিল থেকে লেখায় কনভার্ট করে ফেলতে পারবো, টেবিল আর থাকবে না। প্রথমত আমরা টেবিলে কাজ করলাম, পরবর্তীতে সিদ্ধান্ত হলো যে আমাদের টেবিল প্রয়োজন নাই, তখন আমরা টেবিলটাকে কনভার্ট করে ফেলতে পারবো লেখায়। যে টেবিলটা পুরোটা সিলেক্ট করব, তারপরে কনভার্ট টু টেক্সট। ওকে, এখন আমার টেবিল থাকবে না কিন্তু লেখাগুলো ঠিক থাকবে। টেবিল কনভার্ট হয়ে লেখা থাকবে। এরপর হচ্ছে ফর্মুলা। আমরা টেবিলে যদি সাধারণ কোনো যোগ থাকে সেই যোগ আমরা করতে পারবো এই ফর্মুলার মধ্যে বা ফর্মুলার মাধ্যমে। মানে তিনটা যোগফলটা আমরা সর্বশেষ ঘরে বসাবো। তাহলে এই ঘরে ক্লিক দিয়ে আমরা ফর্মুলাতে ক্লিক দেবো, তারপরে দেবো ওকে। তাহলে যোগফলটা এখানে আসবে। এই যোগফলের মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না। যেমন এখানে যদি 300 না থাকে তাহলে কিন্তু আমরা যোগ করতে পারবো না, এখানে অবশ্যই এটা 0 বসাতে হবে, তারপরে আমাদের যোগ করতে হবে ফর্মুলা, তারপরে ওকে। আর এই 0টা না দিলে আমাদের ফর্মুলা হবে না।
এই ছিল আমাদের লেআউটের টেবিলের লেআউটের পুরো টুলের কাজ, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলা।